প্রিয় শিক্ষার্থী, অনলাইনে ক্লাসের জন্য জানাই তোমাদেরকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ শাহিদ আক্তার, উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়, বিদিরপুর, গোদাগাড়ি, রাজশাহী। আমি আজকে নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ ভূমিক্ষয় ও ক্ষয়রোধ তোমাদেরকে পড়াবো। তোমরা কৃষি শিক্ষা বইটা সামনে নিয়ে আসো এবং প্রথম অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ ভূমিক্ষয় ও ক্ষয়রোধ পরিচ্ছেদটা বের করো। আমি আজকে আমার পাঠের বিষয় আজকে ভূমি ক্ষয় ও ক্ষয় রোধ। ভূমিক্ষয় ও ক্ষয়রোধ। তোমরা সবাই বইটা বের করো সামনে। ভূমিক্ষয় ও ক্ষয়রোধ। আমরা অনেক সময় বৃষ্টির সময় একটু খেয়াল করলে দেখতে পাবো যে বৃষ্টির ফোঁটা যখন মাটিতে পড়ে তখন বৃষ্টির আঘাতে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। এই গর্তের মধ্যে যে পানিটা পড়ে সে পানিটা ঘোলা দেখা যায়। এই কাদা মিশ্রিত ঘোলা পানি উপরের দিক থেকে নিচের দিকে ধাবিত হয়। এভাবে বৃষ্টির সময় কাদা মিশ্রিত ঘোলা পানিতে অনেক সময় স্বচ্ছ পানি না দেখে আমরা কাদা মিশ্রিত ঘোলা পানি দেখতে পাই। এভাবে কাদা মিশ্রিত ঘোলা পানির মাধ্যমে ভূমিক্ষয় হয়। আবার একটু প্রবল বেগে ঝড় বাতাস হলে আমরা একটু খেয়াল করলে দেখতে পাই যে চোখে মুখে নানা ধরনের ধুলার বালির কণা চোখে মুখে পড়ে। ঘর জানালা দরজা বন্ধ থাকলেও প্রবল ঝড়ের মধ্যে দেখা যায় যে ঘরে ভেতরেও ধুলি কণা দেখা যায়। এতে বাতাসের মাধ্যমেও মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায়। এভাবেও ভূমিক্ষয় হয়। এতে আমরা বুঝতে পারি যে বিভিন্ন কারণে মাটির উপরিভাগ হতে মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে বলা হয় ভূমিক্ষয়। এটা বৃষ্টিপাতের মাধ্যমেও হতে পারে এবং ঝড়ের মাধ্যমেও বা বায়ুপ্রবাহের মাধ্যমেও হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে ভূমিক্ষয় বলতে জমির মাটির উপরিভাগ হতে মাটির কণা চলে যাওয়াকে ভূমিক্ষয় বলে। মাটির উপরিভাগ হতে মাটির কণা চলে যাওয়াকে বলা হয় ভূমিক্ষয়। ভূমিক্ষয়ের প্রধান কারণগুলো হলো বৃষ্টিপাত, ঘূর্ণিবার্তা, নদী স্রোত, বন জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ, পাহাড়ের ঢালে চাষাবাদ ইত্যাদি। ক্রমাগত বৃষ্টিপাতের ফলে ভূমিক্ষয় হয়। আবার প্রবল বেগে বায়ুপ্রবাহের মাধ্যমে ভূমিক্ষয় হয়। মানুষ চাষাবাদের ফলে বন জঙ্গল কেটে উজাড় করছে, ক্ষুধার কারণে চাষাবাদ করছে, বন জঙ্গল কেটে ফেলছে, এতেও ভূমিক্ষয় হয়। বন জঙ্গল কেটে ফেলার ফলে গবাদি পশু বিচরণ করে, এতেও ভূমিক্ষয় হয়। আবার অনেক সময় নদীর তীরে তাকালে দেখতে পাই আমরা নদীর প্রবল স্রোতেও নদীর তীরের মাটি নদীর স্রোতে ভূগর্ভে নদীর পানিতে মাটিটা বিলীন হয়ে যায়, এতেও ভূমিক্ষয় হয়ে থাকে। ভূমিক্ষয়ের ফলে মাটির উর্বরতা হ্রাস পায়, মাটিতে পুষ্টির অভাব দেখা যায় এবং মাটি অনেক সময় পলি পড়ে ভরাট হয়ে যায়। তাহলে আমরা ভূমিক্ষয় বলতে জানলাম যে মাটির উপরিভাগ থেকে মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে বলা হয় ভূমিক্ষয়। ভূমিক্ষয়
দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়, একটা হচ্ছে মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। তাহলে আমরা একটু দেখি ভূমিক্ষয়ের প্রকারভেদ। ভূমিক্ষয়ের প্রকার ভেদ। এক, প্রাকৃতিক ভূমিক্ষয়। দুই, মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। ভূমিক্ষয়ের প্রকারভেদ: প্রাকৃতিক ভূমিক্ষয়, মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয় আবার দুইভাবে হয়ে থাকে। তোমরা একটু বই খাতা বের করে উঠায় নাও। প্রাকৃতিক ভূমিক্ষয়ের শ্রেণী বিভাগ। প্রাকৃতিক ভূমিক্ষয়ের শ্রেণী বিভাগ: বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়। বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয়। তাহলে আমরা জানলাম যে ভূমিক্ষয় দুই ভাবে হয়ে থাকে, প্রাকৃতিক ভূমিক্ষয় আর মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয় আবার দুই ভাগে ভাগ করা যায়: বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় এবং বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। তোমরা একটু উঠায় নাও খাতা বের করে। বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়কে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়: বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়কে চার ভাগে ভাগ করা যায়। এক, আস্তরণ ভূমিক্ষয়। দুই, রিল ভূমিক্ষয়। তিন, নালা বা গালি ভূমিক্ষয়। চার, নদী ভাঙ্গন
ভূমিক্ষয়। ভূমিক্ষয়। আস্তরণ ভূমিক্ষয়, রিল ভূমিক্ষয়, নালা বা গালি ভূমিক্ষয় আর নদী ভাঙ্গন ভূমিক্ষয়। ভূমিক্ষয়কে আমরা ভূমিক্ষয় দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয় আবার দুই ভাগে ভাগ করা যায়, বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় এবং বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়কে আবার চার ভাগে ভাগ করা যায়, আস্তরণ ভূমিক্ষয়, রিল ভূমিক্ষয়, নালা বা গালি ভূমিক্ষয় এবং নদীর ভাঙ্গন ভূমিক্ষয়। আস্তরণ ভূমিক্ষয়। ভূমিক্ষয়ের প্রকারভেদ, প্রাকৃতিক ভূমিক্ষয় আর মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয় দুই ভাগে ভাগ করা যায়, বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় আর বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় যেটা মুষলধারে বৃষ্টি হলে বৃষ্টির আঘাতে উপরের মাটি পানির সাথে মিশে নিচের দিকে ধাবিত হয়ে এভাবে ভূমিক্ষয় হয়ে থাকে। আর মনুষ্য কর্তৃক মানুষ অন্ন বস্ত্র বাসস্থানের জন্য বন জঙ্গল কেটে উজাড় করে যে ভূমিক্ষয় সৃষ্টি করে সেটাকে বলা হয় মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয় আবার দুই ভাগে ভাগ করা যায়, বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় এবং বায়ুপ্রবাহজনিত ভূমিক্ষয়। বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় চার ভাগে ভাগ করা যায়, আস্তরণ ভূমিক্ষয়, রিল ভূমিক্ষয়, নালা ভূমিক্ষয় এবং নদীর ভাঙ্গন ভূমিক্ষয়। বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়, যে বৃষ্টিপাতের প্রথম ভাগ হলো আস্তরণ ভূমিক্ষয়। এটা হচ্ছে যে যখন বৃষ্টির পানি বা সেচের পানি উঁচু স্থান থেকে বেয়ে জমির উপর দিয়ে নিচের দিকে ধাবিত হয়, তখন জমির উপরিভাগে নরম ও উর্বর মাটির কণা কেটে পাতলা আবরণের বা আস্তরণের সৃষ্টি করে, সেটাকে বলা হয় আমরা আস্তরণ ভূমিক্ষয়। আস্তরণ ভূমিক্ষয় সহজে চোখে পড়ে না, কিন্তু কয়েক বছর পর বোঝা যায় যে জমির উর্বরতা হ্রাস পেয়েছে, আর এর কারণ হলো আস্তরণ ভূমিক্ষয়। এই আস্তরণ ভূমিক্ষয়ের ফলে পাতলা উপরিভাগ, মাটির উপরিভাগ পাতলা আবরণের সৃষ্টি করে এবং বৃষ্টির সময় উপরিভাগ থেকে মাটি নিচের দিকে নেমে যায়। আস্তরণ ভূমিক্ষয়ের দ্বিতীয় ধাপ হচ্ছে রিল ভূমিক্ষয়। প্রচুর বৃষ্টিপাতের ফলে পানি বেশি হলে জমির ঢাল বরাবর লম্বাকৃতির রেখা সৃষ্টি করে, যা অনেকটা দেখতে হাতের রেখার মতো দেখা যায়। এটাকে বলি আমরা রিল ভূমিক্ষয়। রিল ভূমিক্ষয় হলো আস্তরণ ভূমিক্ষয়ের দ্বিতীয় ধাপ। এই ছোট ছোট রেখা কালক্রমে দৈর্ঘ্য ও প্রস্থে বড় হয়ে থাকে। বৃষ্টির পানির স্রোতধারায় উর্বর মাটি জমি থেকে স্থানচ্যুত হয়, ফলে জমির উর্বরতা হারায় এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহারেরও অসুবিধা সৃষ্টি করে। রিল ভূমিক্ষয়ের তৃতীয় ধাপ হচ্ছে নালা বা গালি ভূমিক্ষয়। এই ভূমিক্ষয় আস্তরণ ভূমিক্ষয়ের রিল ভূমিক্ষয়ের তৃতীয় ধাপ, অর্থাৎ রিল ভূমিক্ষয় থেকেই নালা বা গালির ভূমিক্ষয়ের উদ্ভব হয়। দীর্ঘকাল ধরে রিল ভূমিক্ষয়ের ফলে ছোট ছোট নালা বা গালি সৃষ্টি হয়। এই নালা দেখতে অনেকটা নর্দমা বা ছোট নদীর মতো দেখায়। বৃষ্টিপাতের পরিমাণ যত বেশি হবে, নালা বা গালি ভূমিক্ষয় ততই বেশি হবে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এ ধরনের ভূমিক্ষয় দেখা যায়। আর নদী ভাঙ্গন ভূমিক্ষয়, অনেক সময় নদীর তীরে আমরা থাকলে দেখতে পাবো যে নদী ভাঙ্গন বাংলাদেশের ভূমিক্ষয়ের একটি উল্লেখযোগ্য কারণ। চাঁদপুর, সিরাজগঞ্জ, গোয়ালন্দ প্রভৃতি অঞ্চলে প্রতি বছর নদীর ভাঙ্গনে শত শত হেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। বর্ষার শুরুতে কিংবা বর্ষার শেষে নদীতে প্রবল স্রোত সৃষ্টি হয় এবং এর ফলে নদী তীরের কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। তাহলে আমরা জানলাম যে বৃষ্টিপাতের ফলে চার প্রকার ভূমিক্ষয় হয়: আস্তরণ ভূমিক্ষয়, রিল ভূমিক্ষয়, নালা বা গালি ভূমিক্ষয় এবং নদীর ভাঙ্গন ভূমিক্ষয়। আস্তরণ ভূমিক্ষয় হচ্ছে যে মুষলধারে বৃষ্টি হলে মাটির উপরের ভাগ থেকে মাটি উপরের স্তর থেকে নিচের স্তরে চলে যায়,
এটা হলো প্রথম ধাপ। আর আস্তরণ ভূমিক্ষয়ের দ্বিতীয় ধাপ হচ্ছে রিল ভূমিক্ষয়। রিল ভূমিক্ষয়ের তৃতীয় ধাপ হচ্ছে নালা ভূমিক্ষয়। আর শেষে যেটা হচ্ছে দেখতে পেলাম সেটা হচ্ছে আমরা নদীর ভাঙন ভূমিক্ষয়। অনেক সময় নদীগর্ভে এই মাটিটা প্রবল নদীর স্রোতে বা সমুদ্রের স্রোতে মাটিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এবার ভূমিক্ষয় আমরা জানবো যে ভূমিক্ষয়ের ক্ষতির দিক। ভূমিক্ষয়ের ক্ষতিকর দিক। পুষ্টি সমৃদ্ধ মাটি অন্যত্র চলে যায়। মাটির ফলে মাটির উর্বরতা হ্রাস পায়। পুষ্টি সমৃদ্ধ মাটি অন্যত্রে চলে যায়, ফলে মাটির উর্বরতা হ্রাস পায়। মাটিতে পুষ্টির অভাব দেখা যায়। ফলে ফসলের বৃদ্ধির ব্যাঘাত ঘটে। মাটিতে পুষ্টির অভাব দেখা যায়, ফলে ফসলের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে। ক্রমাগত ভূমি ক্ষয়ের ফলে নদী নালা ভরাট হয়ে যায়। ফলে দেশে বন্যা দেখা যায়। ক্রমাগত ভূমিকার ফলে নদী নালা ভরাট হয়ে যায়, ফলে দেশে বন্যা দেখা যায়। ভূমিক্ষয়ের বিরাট অংশ নদীতে জমা হয়, ফলে চলাচলে বিঘ্ন ঘটে। ভূমিক্ষয়ের বিরাট অংশ নদীতে জমা হয়, ফলে নৌ চলাচলে বিঘ্ন ঘটে।
প্রবাদ আছে, উর্বর মাটির ক্ষয় মানে সভ্যতার ক্ষয়। তাহলে আমরা আজকে জানলাম যে ভূমিক্ষয় কাকে বলে, ভূমিক্ষয়ের প্রকার এবং ভূমিক্ষয়ের ক্ষতির দিক। তাহলে ভূমিক্ষয় বলতে আমরা বুঝলাম যে মাটির উপরিভাগ থেকে মাটি সরে চলে যাওয়াকে বলা হয় ভূমিক্ষয়। মাটি এক স্থান থেকে অন্য স্থানে বৃষ্টিপাতের ফলে, ঝড়ো বাতাসের ফলে চলে যায়, এটাই হচ্ছে ভূমিক্ষয়। ভূমিক্ষয় তাহলে দুইভাবে হয়, প্রাকৃতিক ভূমিক্ষয় এবং মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয় আবার দুই প্রকার, বৃষ্টিপাতজনিত এবং বায়ুপ্রবাহজনিত। আর বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় আবার চার ভাগে ভাগ করা যায়, আস্তরণ, রিল, নালা বা গালি আর নদীর ভাঙন। তাহলে আজ আমাদের ভূমিক্ষয়ের ক্ষতির দিকেও জানলাম যে ভূমিক্ষয়ের ফলে উর্বর মাটি অনুর্বর হয়ে যায়, জমিতে পুষ্টির অভাব দেখা যায় এবং ভূমিক্ষয়ের ফলে নদী এক অংশ মাটি জমা হয়ে যায়, ফলে নৌ চলাচলেও বিঘ্ন ঘটে। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সরকারের দিক নির্দেশনা মেনে চলো, বাড়িতে অবস্থান করো। আসসালামু আলাইকুম।